বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব যেমন দুর্গাপূজা, তেমনই নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব শরৎকালে শারদোৎসবের পরেই শুরু হয় উৎসবের প্রস্তুতি। কার্তিকী পূর্ণিমায় অনুষ্ঠিত হয় নবদ্বীপের শ্রেষ্ঠ লৌকিক উৎসব রাস। রাস নামটি যেমন বৈষ্ণব সিঞ্চিত, তেমনি বৈপরীত্যে নবদ্বীপের রাস শাক্ত রসে আবৃত। এখানকার রাসের প্রধান বিশেষত্ব হল শাক্ত মূর্তির বিশালতা। মূর্তির সুষমা তাক লাগাবেই। তৎকালীন পণ্ডিত সমাজের নানা পণ্ডিতদের কুলদেবী ছিলেন এইসব শক্তিদেবী। অপরূপ মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে নানা রূপে শক্তি আরাধনাই নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য। বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাব নবদ্বীপের শাক্ত রাসের ইতিহাস সম্পর্কে। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শাক্তরাস হল নবদ্বীপের প্রধান উৎসব। শরৎকালে শারদোৎসবের পরেই উৎসবের প্রস্তুতি শুরু হয়। উৎসবের প্রস্তুতি এবং কার্তিকী পূর্ণিমায় নবদ্বীপের এই লোকায়ত উৎসব অনুষ্ঠিত হয়। শাক্ত দেবীদের বিশাল মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে শক্তি আরাধনায় নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য। প্রতিটি মূর্তিতে কারুকার্যময় নির্মাণশৈলী, বিচিত্র রূপকল্পনা, ধর্মীয় ব্যঞ্জনা, পণ্ডিতের গভীর উপলব্ধির সুস্থিত বহিঃপ্রকাশ, শিল্পীর নিখুঁত চিত্রায়ন সম্মিলিতভাবে অদ্বিতীয় উৎসবের রূপ দান করেছে। রাস মূলত কৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। তবে নবদ্বীপের রাস প্রধানত শাক্ত রসাশ্রিত। নবদ্বীপের জনসমাজে আবহমান কাল থেকেই ধর্ম সংস্কৃতিতে তান্ত্রিক বীরাচারের প্রাধান্য পরিলক্ষিত হয়। মদ, মাংস পঞ্চমকারের প্রধান বস্তু এবং আড়ম্বরের জৌলুস নিয়েই বীরাচারের আরাধনার পূর্ণতা ঘটে। তাই অনিবার্যভাবেই সেই সব কিছুকে নিয়ে নবদ্বীপের রাসে ঘটেছে তন্ত্রাচারের পূর্ণ প্রতিফলন। নবদ্বীপের শাক্ত রাসের চাপে বৈষ্ণবীয় রাসের সাত্ত্বিক ধারা অনেকটাই কোণঠাসা। তবে নবদ্বীপে এই একই দিনে মন্দির অভ্যন্তরে রাধাকৃষ্ণের চক্ররাস হয়। তার জাঁকজমকপূর্ণতা শাক্ত রাসের পাশে প্রায় ম্রিয়মাণ। জনশ্রুতি প্রচলিত আছে, নবদ্বীপে চৈতন্যদেব রাধাকৃষ্ণের রাস উৎসবের সূচনা করেছিলেন। সেই হিসাবে ষোড়শ শতাব্দীর প্রারম্ভে রাসের সূচনা হয়েছিল। তবে চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণের পর নবদ্বীপের বৈষ্ণব আন্দোলন স্তিমিত হয়ে পড়ে। গৌরাঙ্গ পরিজনেরা বাধ্য হয়ে নবদ্বীপ ত্যাগ করে স্থানান্তরে গমন করেন। ফলে বৈষ্ণবীয় উৎসব অনুষ্ঠানের ধারাবাহিকতায় ছেদ পড়ে। দ্বিতীয় পর্যায়ে নবদ্বীপে যে রাস উৎসবের সূচনা হয় তা অভিনব এবং বাংলার ধর্মীয় ইতিহাসে তা অদ্বিতীয়। রাস উৎসবের সূচনার আগেই নবদ্বীপে কয়েকটি কালী মূর্তি পূজার প্রচলন ঘটেছিল। শাক্ত ঐতিহ্য বিভিন্ন মতবাদ অনুসারে বঙ্গদেশ তন্ত্র সাধনার ঐতিহাসিক পীঠস্থান ছিল। ব্রাহ্মণ্য সংস্কৃতির দাপট বৃদ্ধি পাওয়ায় নিপীড়িত মানুষ তন্ত্রকে অত্যন্ত নিবিড়ভাবে আঁকড়ে ধরেছে। দ্বাদশ-ত্রয়োদশ শতক থেকেই সমগ্র বাংলায় তান্ত্রিক সাধনার সামগ্রিক বিকাশ ঘটতে থাকে। সেই সময় সিদ্ধতন্ত্র সাধকেরা নিষ্ঠা সহকারে নিয়মনীতি মেনেই দেবীর উপাসনা করতেন। ঐতিহ্য অনুসারে বাংলায় তখনও তেমনভাবে মূর্তি পূজার প্রচলন ঘটেনি। কথিত আছে, নবদ্বীপের বিশিষ্ট তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগম বাগীশের তন্ত্রসার গ্রন্থ রচনার পর কালী পূজার প্রসার ঘটে। কিন্তু অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে 1768 খ্রিস্টাব্দে রচিত কালী সপর্যা বিধি গ্রন্থ থেকে জানা যায়, বাংলাদেশে তখনও তেমনভাবে কালী পূজার প্রসার ঘটেনি। জনশ্রুতি আছে, মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রত্যক্ষ পোষকতায় এদেশে ব্যাপকভাবে কালী পূজার প্রসারণ ঘটে। মহারাজ কৃষ্ণচন্দ্রের পোষকতায় নবদ্বীপ যখন গঙ্গা ভাঙনে বিপর্যস্ত, তখন নবদ্বীপ সংলগ্ন ভাগীরথীর অপর পাড়ে অবস্থিত কুলিয়া পাহাড়পুরে অন্তত 3টি শক্তি পূজার প্রচলন করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে রাজা গিরিশচন্দ্রের পোষকতায় প্রবর্তন হয় রাস উৎসবের।
সূচনা পর্বে পুজো হতো পটে, নাম ছিল পট পূর্ণিমা। পরবর্তী পর্যায়ে মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে পুজো অনুষ্ঠিত হতো। এই সময় রাজা কৃষ্ণচন্দ্র ও ঈশ্বরচন্দ্রের আমলে প্রবর্তিত কালী মূর্তিগুলির পূজার কাল পরিবর্তিত হয়ে কার্তিকী পূর্ণিমা হয়েছিল এবং রাস উৎসবকে প্রাচীনত্ব প্রদান করেছিল। নবদ্বীপের শাক্তরাস বিষয়ে প্রথম আলোকপাত করেছেন গিরিশচন্দ্র বসু। ইনি 1853 থেকে 1860 খ্রিস্টাব্দে নবদ্বীপ, শান্তিপুর ও কৃষ্ণনগরের দারোগা ছিলেন। তার রচিত সেকালের দারোগা কাহিনী প্রকাশকাল 1888 খ্রিস্টাব্দ থেকে তৎকালীন নবদ্বীপের ভৌগোলিক অবস্থান সহ সমাজ সংস্কৃতিমূলক বিবিধ সংবাদ জানা যায়। নবদ্বীপের রাস সম্পর্কে তিনি লিখেছেন, রাস পর্বে শান্তিপুরে যেমন রঙ্গ তামাশা এবং বহু লোকের সমাগম হয়, নবদ্বীপেও এই পূর্ণিমায় পট পূজা উপলক্ষে সেইরূপ সমারোহ হইয়া থাকে। নবদ্বীপের পট পূজা অতি প্রসিদ্ধ ব্যাপার। নামে পট পূজা, কিন্তু বাস্তবিক ইহা নানাবিধ প্রতিমার পূজা। দশভুজা, বিন্ধ্যবাসিনী, কালী, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা প্রভৃতি দেবদেবীর মূর্তি গঠিত হয়। নদিয়া, বুইচপাড়া ও তেঘড়ির প্রায় প্রত্যেক পল্লীতেই এক একখানি করিয়া প্রতিমা হয়। প্রতিমাগুলি অত্যন্ত হালকা, এমনকি 5-6 জন মজুরে তাহা স্কন্ধে করিয়া নাচাইতে পারে। পট পূজার বিসর্জনের দিন উপস্থিত হইল। যে সকল স্থানে বহু প্রতিমা হয়, তাহার সর্বত্রই বিসর্জনের দিবস কোনো এক নির্দিষ্ট স্থানে এবং দর্শকদিগের মনোরঞ্জনের নিমিত্ত সমুদায় প্রতিমা আনিয়া একত্রিত করা হয় এবং ইহাকে কৃষ্ণনগর অঞ্চলে প্রতিমার আড়ঙ্গ কহে। পট পূজার বেলা দ্বিতীয় প্রহরের সময় আরম্ভ হইয়া সন্ধ্যার অনেক পূর্বেই শেষ হইয়া যায়। গিরিশচন্দ্র বসুর বর্ণনায় 19বিংশ শতাব্দীর মধ্যভাগে নবদ্বীপের শাক্তরাস উৎসবের একটি স্বচ্ছ ধারণা পাওয়া যায়। বর্তমানে লুপ্ত পুরাণগঞ্জে বিন্ধ্যবাসিনী পূজিতা হতেন। এখানে রাধিকালুর ভিটেই লক্ষ্মণ দাস শ্রীবাস অঙ্গন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তোতা রামদাস বাবাজির শিষ্য ছিলেন। 1853 থেকে 60 খ্রিস্টাব্দে গিরিশচন্দ্র বসু পুরাণগঞ্জকে দেখেছিলেন নির্দিষ্ট স্থানে। পরে শ্রীবাস অঙ্গন গঙ্গা গর্ভে নিমজ্জিত হওয়ার পর 1871 খ্রিস্টাব্দে পুনরায় বর্তমান স্থানে স্থাপন করা হয়। 1860 থেকে 70 খ্রিস্টাব্দের মধ্যে সংঘটিত প্রবল বন্যা বা ভূমিকম্পে পুরাণগঞ্জ ধ্বংস হয়েছিল। বিভিন্ন তথ্য থেকে জানা যায় 1867 খ্রিস্টাব্দে প্রবল বন্যা হয়েছিল। সম্ভবত এই বন্যাতেই পুরাণগঞ্জ গঙ্গা গর্ভে বিলীন হয়ে যায়। এরপর এখানকার অধিবাসীরা বর্তমান শ্রীবাস অঙ্গন পাড়ায় উঠে আসেন। এরপর থেকে পুরাণগঞ্জের বিন্ধ্যবাসিনী শ্রীবাস অঙ্গন পাড়ায় পূজিতা হতে থাকে। কিন্তু কয়েক বছরের মধ্যে গোষ্ঠী কোন্দলে এই পূজা ভাগ হয়ে যায়। একটি গোষ্ঠী প্রতিষ্ঠা করে রামসীতা পাড়ায় খড়ের গোলা বিন্ধ্যবাসিনী, আর অপরটি যোগনাথ তলায় গৌরাঙ্গিনী নামে প্রতিষ্ঠিত হয়। রাজপুরোহিত অসীম কুমার ভট্টাচার্যের মতানুসারে গোলকীনাথ ন্যায়রত্ন এই দেবীর ধ্যান মন্ত্র রচনা করেছিলেন। নবদ্বীপ গবেষক কান্তিচন্দ্র রাঢ়ী রাস প্রসঙ্গে অনেক তত্ত্বের অবতারণা করেছেন। নবদ্বীপ মহিমা বইতে তিনি লিখেছেন, বহুদিন হইতে নবদ্বীপে রাস পূর্ণিমার বারোয়ারি পূজা হইয়া থাকে। ওই সময়ে আদ্যাশক্তি ভগবতী দেবীর নানা মূর্তি পূজিত হইয়া থাকে এবং পূজার পরের দিবস ওই প্রতিমা সমূহ মহারাজকে দেখাইবার নিমিত্ত পোড়ামা তলায় সোহৎসাহে আনিত হইত। মহারাজ ওইসব মূর্তির গঠন নৈপুণ্য, চিত্রের বিচিত্রতা, সাজের পরিপাট্য ইত্যাদি পরীক্ষা করিতেন এবং যে শিল্পী যে বিষয়ে শ্রেষ্ঠ বলে বিবেচিত হইতেন তিনি যথোচিত পারিতোষিক পাইতেন। এখানে উল্লিখিত মহারাজ যে গিরিশচন্দ্র তা আর বলার অপেক্ষাই রাখে না, কারণ কৃষ্ণচন্দ্রের আমলে বারোয়ারি পূজার প্রচলন ছিল না। নদিয়ার রাজার শিল্পের কদর বুঝতেন, অকুণ্ঠ চিত্তে সম্মান জানাতেন জগৎস্রষ্টাকে। ষোড়শ শতাব্দীর প্রারম্ভে পূর্ববঙ্গ থেকে আগত মুষ্টিমেয় ভক্তিবাদীদের হাতে যখন বৈষ্ণবীয় ভক্তি আন্দোলন দানা বাঁধে, তখন কৌলাচারী তন্ত্র সাধকদের সঙ্গে এদের শুরু হয় সংঘাত। প্রায় 300 বছর এই দুই সম্প্রদায়ের দ্বন্দ্ব ছিল অব্যাহত।
নবদ্বীপের রাশেও পড়েছিল এর অনিবার্য প্রভাব। আজকের বাতাবরণ সম্পূর্ণ আলাদা। আজ কোনো কুটিল দ্বন্দ্ব আবিলতা নেই। রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় নবদ্বীপের শাক্তরসের প্রভূত উন্নতি হয়েছিল। সে সময় রাজপোষকতায় নানা পূজা হয় এবং রাজার নাম সংকল্প করা হতো। শক্তি উপাসক ভৃগুরামের উত্তরপুরুষদের কাছে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় যে ঢাকা নিবাসী ভৃগুরাম 1728 খ্রিস্টাব্দে নবদ্বীপে এসে ভাগীরথীর তীরে মহাশ্মশানে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে শক্তি আরাধনায় ব্রতী হন। এই কালীর নাম এলানিয়া কালী। কথিত আছে প্রখ্যাত পণ্ডিত শঙ্কর তর্কবাগীশ যখন রাজসভার সভাপণ্ডিত তখন এলানিয়া কালী পূজার প্রবর্তন হয়েছিল। এটিকেই নবদ্বীপ রাস পূর্ণিমা শাক্তমূর্তি হিসাবে ধরা হয়। এই প্রতিমা পঞ্চমুণ্ডি আসনে বিরাজমান। এটি সর্বপ্রথম পূজা হিসাবে ধরা হয়ে থাকে। বড় শ্যামা মহারাজ কৃষ্ণচন্দ্র ভৃগুরামকে 1200 বিঘা জমি দান করেন। ভৃগুরামের 3 পুত্র এখানে বসতি স্থাপন করলে এই অঞ্চলের নাম হয় তেঘড়ি। ভৃগুরামের জ্যেষ্ঠ পুত্র গদাধর তেঘড়ি পাড়ায় বড়শ্যামা মাতার পূজা প্রতিষ্ঠা করেন। চারিচারা পাড়ায় ভদ্রকালী। এই সময়ে চারিচার পাড়ায় ভদ্রকালী পুজোর সূচনা হয় মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রত্যক্ষ অনুপ্রেরণায়। শোনা যায় সেকালে রাজবাড়ি থেকে পূজা আসতো, মহারাজের নামে সংকল্প হতো। কুলিয়া তখন নদী ভাঙনে পড়েনি, ফলে পূজা প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা দেখা দেয়নি। কুলিয়া গ্রামে এই 3টি শক্তি পূজার প্রতিষ্ঠার ক্ষেত্রে মহারাজা কৃষ্ণচন্দ্রের সক্রিয় ভূমিকা ছিল। তিনি এলানিয়া কালীর পূজা প্রাঙ্গণে একটি মন্দির নির্মাণ করেছিলেন এবং এখানে অলোকনাথ শিবের প্রতিষ্ঠা করেছিলেন। কৃষ্ণচন্দ্রের পৌত্র ঈশ্বরচন্দ্র ছিলেন কৌলাচারী। তিনিও হাজার হাজার মণি, নৈবেদ্য, বস্তুখণ্ড এবং নানা উপাচারে কালী আরাধনায় ব্রতী থাকতেন। তার আমলে প্রথম নবদ্বীপের মূল ভূখণ্ডে রাজাদের পোষকতায় শক্তি পূজার প্রচলন ঘটে। অন্তত 3টি শক্তি পূজা প্রচলনের ক্ষেত্রে তিনি প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করেছিলেন। এর মধ্যে আগমেশ্বরী পাড়ার মহিষাসুর মর্দিনী, হরিসভা পাড়ার ভদ্রকালী এবং বেঁদরা পাড়ার নৃত্যকালী। কুলিয়া পাহাড়পুরে মহিষাসুর মর্দিনী পূজা প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন রাজপুরোহিত লক্ষ্মীকান্ত ন্যায়ভূষণ। সূচনা পর্বে এই শক্তি পূজাগুলি অনুষ্ঠিত হতো অমাবস্যা তিথিতে, কারণ ভৃগুরামের মতো শক্তি সাধক এবং লক্ষ্মীকান্ত ন্যায়ভূষণের মতো খ্যাতিমান পণ্ডিত যখন দেবী পূজার প্রতিষ্ঠা করেছিলেন তখন তা শাক্ত ঐতিহ্য মেনেই করেছিলেন। সূচনা পর্বে এই দেবী পূজাগুলি রাস ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়নি, কারণ তখনও নবদ্বীপে বৈষ্ণবীয় উৎসব অনুষ্ঠানের প্রচলনই ঘটেনি। নদিয়ারাজ গিরিশচন্দ্র ছিলেন কৃষ্ণচন্দ্রের প্রকৃত উত্তরসূরি। রাজা কৃষ্ণচন্দ্র রায় বাংলার মাটিতে তন্ত্রাচারের যে বীজ বপন করেছিলেন, গিরিশচন্দ্রের উপযুক্ত পরিচর্যা ও জলসিঞ্চনে তা হয়ে উঠেছিল মহিরুহ। গিরিশচন্দ্র ছিলেন নিষ্ঠাবান তন্ত্র সাধক ও বড় ধর্ম সহিষ্ণু। বৈষ্ণব ঐতিহ্য অনুসারে তার আমলেই নবদ্বীপে গড়ে উঠেছিল বৈষ্ণবীয় মন্দির এবং সূচনা হয়েছিল উৎসব অনুষ্ঠান ও চৈতন্য চর্চার। তার আমলেই প্রচুর অর্থ ব্যয়ে হটহটিকা বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছিল প্রকাণ্ড মূর্তি নির্মাণ করে। শান্তিপুর সন্নিহিত সূত্রাগড়ে জগদ্ধাত্রী পূজার প্রচলন তারই কীর্তি। নবদ্বীপের রথযাত্রা ও দোলযাত্রায় তিনি প্রচুর অর্থ ব্যয় করতেন। বেদর বংশের আদিপুরুষ রাজারাম পূর্ববঙ্গ থেকে নবদ্বীপে এসেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলে। বর্তমানে এই বংশের নবম পুরুষ আশ্বিন। হিসাব অনুযায়ী 225 বছর আগে অর্থাৎ 1780 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে তিনি নবদ্বীপে এসেছিলেন। এই তথ্য অনুযায়ী বেদারাপাড়ার সব শিবার প্রতিষ্ঠাকালও কৃষ্ণচন্দ্রের উত্তরকালেই, কারণ রাজারাম নবদ্বীপে এসে প্রথমে ঘর গোছানোর কাজে মনোনিবেশ করেছিলেন। বাসস্থান নির্মাণ, অন্নের সংস্থান প্রভৃতি বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের পর তবেই তিনি শক্তি পূজা প্রবর্তনে উদ্যোগী হয়েছিলেন। ক্ষেত্র সমীক্ষা করে জানা যায় যে বেদারা বংশের আদি পুরুষ রাজারাম কর্তৃক সব শিবার পূজা প্রতিষ্ঠা হয়েছিল গিরিশচন্দ্রের আমলে। মূর্তির অভিনব রূপ কল্পনায় সাংখ্যের ত্রিগুণাত্মিক প্রকৃতি তত্ত্ব
এবং তন্ত্রের বিপরীত রতাতুরা তত্ত্বের মিশ্রণ ঘটেছে এখানে। সবশিবা ছাড়াও তারই আমলে যেসব রাস প্রতিমা পুজোর সূচনা ঘটেছিল নবদ্বীপে, তার মধ্যে অন্যতম হল নন্দীপাড়ার মহিষাসুর মর্দিনী, পুরাণগঞ্জ বুড়ো শিবতলার বিন্ধ্যবাসিনী, মহাপ্রভু পাড়ার গোসাই গঙ্গা, দণ্ডপাণিতলার মুক্তকেশী, আমপুলিয়াপাড়ার সবশিবা, রামসীতাপাড়ার কৃষ্ণমাতা ইত্যাদি। আমপুলিয়াপাড়ার সবশিবা ছিলেন মহামহোপাধ্যায় স্মৃতিকণ্ঠ বাচস্পতির ইষ্টদেবী। পুরাণগঞ্জ গঙ্গাগর্ভে নিমজ্জিত হওয়ার পর এখানকার বিন্ধ্যবাসিনী উঠে আসে শ্রীবাস অঙ্গনে। নবদ্বীপের রাস উৎসবের সূচনা হয় পাটা পুজোর মাধ্যমে। পাটা হলো শাল কাঠের তৈরি একটি কাঠামো। এর উপরেই মূল ঠাকুরের কাঠামো তৈরি করা হয়। দেবী পূজার মতো পাটা পূজাও মহাসমারোহে উদযাপন করা হয়। বিজয়া দশমী, কোজাগরীর লক্ষ্মী পূজা এবং কালী পুজোর দিন এই পাটা পুজো হয়। ওই দিন মহা ধুমধাম সহকারে এই পাটা পুজো করা হয়। এরপরই ঠাকুর তৈরির কাজ শুরু করা হয়। সাধারণত সারা বাংলায় লক্ষ্মী পুজোর দিন বেশি আওয়াজ না করার রীতি আছে, তবে নবদ্বীপে পাটা পুজোর সময় বাজি, শব্দবাজি ফাটানো হয়। সূচনা পর্বে রাস উৎসব পট পূজার মাধ্যমেই হতো। সেই সময় মৃৎশিল্পীরা নবদ্বীপে ছিলেন না। কথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্রের আমন্ত্রণে মৃৎশিল্পীরা নাটোর থেকে নবদ্বীপে আসেন। মোহিত রায় বলেছেন, কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা ইংরেজ রাজপুরুষদের পোষকতায় বিকাশ লাভ করেছিল। পট পূজার সময় অতিক্রমের পর ক্রমে মৃন্ময়ী মূর্তি পুজোর প্রচলন হয়। তখন লোকমুখে রাস উৎসব রাসকালী পূজা নামে পরিচিত ছিল। তারপর থেকে বিশাল বিশাল মূর্তি নির্মাণে নবদ্বীপের শিল্পীদের অসাধারণ দক্ষতা কিংবদন্তিতে পরিণত হয়েছে। অনেক জায়গাতেই বিশাল মূর্তি হয়, কিন্তু নবদ্বীপের রাসের মূর্তি বিশালত্বের মধ্যেও প্রতিটি অঙ্গের আনুপাতিক মাপ বজায় রাখা হয়। চণ্ডী লাহিড়ী বলেছেন, নবদ্বীপের মূর্তির বিশালত্বের মধ্যেও প্রতিটি অংশের সুষমা অক্ষুণ্ণ রাখা বিভিন্ন দেবতার শাস্ত্রীয় কল্পনাকে মাটির সাহায্যে বাস্তবে রূপায়িত করা এবং বিশ্বের যে কোনো দেশের পক্ষে যুগপৎ বিস্ময় ও গৌরবের বস্তু। নবদ্বীপ কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের নির্মাণ শৈলীর প্রশংসায় দেশ বিদেশের সমান প্রচারিত। নবদ্বীপের শিল্পীরা বিশালাকার মূর্তি নির্মাণে স্বকীয়তার স্বাক্ষর রেখেছেন। নবদ্বীপের মৃৎশিল্পীদের সম্পর্কে ডক্টর সুধীর চক্রবর্তী লিখেছেন, অতি বড় মূর্তির অবয়ব গঠনে মৃৎশিল্পীর দক্ষতা প্রশ্নাতীত। ভারসাম্য ও বিন্যাস একেবারেই নিখুঁত জ্যামিতিক। কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা ছোট পুতুলের দক্ষ, কিন্তু অত বড় মূর্তি গড়তে পারবে না। চন্দননগরের মৃৎশিল্পীরা বিশাল জগদ্ধাত্রে গড়তে পারেন, কিন্তু তার সুষমা কম। সবটাই ঢেকে যায় সোলার সাজের আড়ম্বরে। নবদ্বীপের সবকটি মৃৎমূর্তি সুষম, সুগঠিত ও লাবণ্যময়। এই গঠনে ধরা আছে বহুদিনের রক্তগত জ্যোতিবিদ্যার অহংকার। নবদ্বীপ রাসে শতাধিক বছরের প্রাচীন যে সকল শাক্ত দেবী পূজিত হয়, সেই সকল প্রতিমার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল চালচিত্রের প্রয়োগ। গৌরাঙ্গিনী মাতা, মহিষমর্দিনী, ভদ্রকালী, নৃত্যকালী, সবশিবা মাতা, দেবী গোষ্ঠ মাতা, রণকালী মাতা প্রভৃতি প্রতিমাগুলিতে চালচিত্রের ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। প্রতিমায় চালচিত্রের প্রয়োগ নবদ্বীপ রাসযাত্রার প্রাচীনত্বকে তুলে ধরে। বিখ্যাত লোক সংস্কৃতিতে বিশেষজ্ঞ সুধীর চক্রবর্তী তার সুধীর চক্রবর্তী রচনাবলীর প্রথম খণ্ড পুস্তকে নবদ্বীপ চারিচারা বাজারের ভদ্রকালী মাতার চিত্রসহ চালচিত্রের বর্ণনা দিয়েছেন। এই ছিল নবদ্বীপের শাক্ত রাসের ইতিহাস। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।